আমি শুনছিলাম, কিন্তু সনাতনী পরম্পরা অনুযায়ী যদি শ্রী রামচন্দ্রের পুজো আমরা করি 22 তারিখে, আপনারা সবাই জানেন যে আমাদের অযোধ্যায় রামচন্দ্রের মন্দির স্থাপন হচ্ছে। সেই দিনটি একটা ঐতিহাসিক দিন আমাদের কাছে, একটা খুব পূর্ণ তিথি গোটা ভারতবর্ষের জন্য, শুধু এই পশ্চিমবঙ্গের রাজ্যে নয়। কিন্তু আমি দেখছি অন্য রাজ্যতে কত উৎসব পালিত হচ্ছে, এটার জন্য অনেক কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে। কিন্তু এই রাজ্যে শ্রী রামচন্দ্রের কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। কেন? ওনারাই তো আবার অন্যদিকে বলছে ধর্ম সমন্বয়ের কথা। ঠিক আছে, এটা বলছে শ্রী চৈতন্যের সাথে ওনাকে কম্পেয়ার করছে, বিবেকানন্দের সাথে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কম্পেয়ার করেছে। তাহলে ওনারা শ্রী রামচন্দ্রের কথা শুনে কেন রেগে যাচ্ছেন? ওনাদেরই তো কর্মসূচিটা নেওয়া উচিত, মুখ্যমন্ত্রী, যে শ্রীরাম সবার। একদিকে বলছে রাম সবার ঘরে ঘরে, আবার যখন রামচন্দ্রের পুজোর আয়োজন আমরা করছি তখন পুলিশে অনুমতি দিচ্ছে না। তো এটা তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা উচিত যে শ্রীরামচন্দ্রের পুজোর জন্য ওনার ছাড় দেওয়া উচিত। কেন আমরা এই কাজগুলো করতে যাবো? পুলিশের কাছে অনুমোদন, কোর্টে যাব, কি হচ্ছে কি? বাংলা কি শুধু তৃণমূলের? মানে জোরজার মুলুকতা? এর থেকে লজ্জার জিনিস আর কিছু হতে পারে না যে শ্রী রামচন্দ্রের একটা পুজো আমরা আয়োজন করছি, আমরা অনুমতি পাচ্ছি না। তাহলে কোথায় উনি দেখাচ্ছেন সেকুলার ধর্ম সমন্বয়? কোথায় দেখাচ্ছেন? সবাইকে নিয়ে চলেন, কোথায়? উনি কি শুধু মুসলিমদেরকে নিয়েই চলতে চান? রামচন্দ্রের ইয়েতে পুজোতে ওনাকে ইনভাইট করলে উনি কিন্তু যাবেন না। ঈদে যদি ওনাকে ইনভাইট করে, ঈদের পুজোতে উনি যাচ্ছেন, কিন্তু রামচন্দ্রের পুজোতে যাচ্ছেন না। তাহলে এগুলো মানে খুব লজ্জা, মানে আমাদের ভারতীয় সংস্কৃতির বিরোধিতা উনি করছেন। তো এগুলোর থেকে লজ্জার কিছুই হতে পারে না। মানে আমরা এই বাংলার আমরা অধিবাসী এবং বাংলার থেকে আমরা বিলং করছি, অথচ শ্রী রামচন্দ্রের পুজোর অনুমতি পাচ্ছি না আমরা। তো এর থেকে ঘৃণাজনক, লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে? ধনধান্য স্টেডিয়ামে যজ্ঞশ্রী পুরস্কারের যে একটা বিষয় তিনি উদ্বোধন করতে গেছিলেন, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার জীবনের আদর্শ আমি স্বামীজির বই থেকে তৈরি করেছি। কি বলবেন এ বিষয়ে? মানে উনি কন্যাশ্রী আর করতে পারছেন না, লক্ষ্মী ভাণ্ডার ফ্লপ করে গেছে, সমস্ত এখন আবার তৈরি করছে যজ্ঞশ্রী। দেখুন, উনি ভোটের আগে সব সময় কিছু না কিছু একটা প্রকল্পের কথা বলেন, কিন্তু মুখে বলতে কি দোষ আছে? মুখে উনি বলে দেন, কিন্তু সেটা কোনো মতেই কোনো সময় যথাযথভাবে ব্যবহার হয় না। এর আগে আমরা দেখেছি আবাস যোজনার প্রকল্পতে কিছু কাউন্সিলর, তাদের বউ, তাদের ভাই, তাদের বৌদিদের বাড়ি হয়েছে আবাস যোজনায়। যাদের জন্য টাকাটা এসছে তারা কিন্তু বাড়ি পায়নি। কন্যাশ্রী তো অনেক বড় বড় যারা রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, তারা কন্যাশ্রী পাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারও আমি দেখেছি ওনাদের যারা তুষ্টিকরণ রয়েছে তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে উঠেছে। তো প্রকল্পটা বানানো যেতেই পারে, কিন্তু সেটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না। আবার যোগ্যশ্রী, কি যোগ্যতা? যোগ্যতা বলে তো কোনো কথাই নেই। কারণ আমরা কদিন আগেই দেখলাম যে একটা সঙ্গীত অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু যোগ্য শিল্পীরা স্থান পায়নি। তাহলে উনি এই প্রকল্পটা কাদের জন্য করছেন? শুধু বাবু সুপ্র, নচিকেতা এবং ওনাদের তুষ্টিকরণ যা থাকে সেই টাকাটা কি তাদের কাছে আলটিমেটলি যাবে? না যাদের যোগ্যতা আছে সত্যি করে তাদের কাছে অ্যাকাউন্টে টাকা যাবে? এই প্রকল্প সম্পর্কে তো আমার খুব একটা শুনিনি, নতুন উনি ডিক্লেয়ার করেছেন। তো দেখা যাক এই প্রকল্প কতটা দুর্নীতিগ্রস্ত আবার হয়ে যায়। ওনার সমস্ত প্রকল্পগুলোই দুর্নীতিগ্রস্ত। সুতরাং এটাও আমার মনে হয় প্রপার যাদের যোগ্যতা আছে তারা কিন্তু মনে হয় পাবে না সেই প্রকল্পের সুবিধা। দিদি, মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ কেউ বলছেন আমি নাকি গুন্ডাদের নেতা, সারা জীবন করে এলাম মানুষের কাজ, আমি নেতা নই, কর্মী, মানুষের পাহারাদার, কোনো মানুষ বিপদে পড়লে আমরা ছুটে যাই। কি বল? না, ওনাকে তো আমরা এখনো বলি স্ট্রিট মানে ফাইটার। উনি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তো উনি ভাবেন না। যদি উনি নিজেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেন তবে তো উনি সুন্দরভাবে রাজ্যটাকে চালাবেন। উনি তো এখনো নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে ভাবতেই পারছেন না। সেই লড়াই ঝগড়ায় ক্যাকা চিৎকার, তোমার কি যে করে যাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু মানে দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি এই রাজ্য ঘিরে ফেলেছে। সুতরাং এই আগে দুর্নীতির থেকে রাজ্যকে বাঁচায় এবং কাঁধে যে ঋণগুলো চাপিয়ে দিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা রাজ্যবাসীর কাঁধে, সেইটা ঋণ মুক্তটা করুক। বিভিন্ন জিনিসের দামপত্র কমায়,
কিছু গ্যাস যেমন অন্য রাজ্যে অনেক কমে যাদের গরিব মানুষের গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলো দিই। তো উনি তো কিছুই করছেন না, তো ওনাকে সেই জন্য তো গুন্ডা বলা হয়। কেননা যখন আমাদের মহিলাদের নিয়ে সুরক্ষার প্রশ্ন ওঠে তখন উনি বলেন ও ওইটা তো দুষ্টু দুষ্টু ছেলেগুলো একটা কাজ করে ফেলেছে, ওই মহিলার নিশ্চয়ই প্রেম ছিল, ওই মহিলা আগের থেকে প্রেগনেন্ট ছিল। সুতরাং ওনাকে কিভাবে বলা যাবে? মমতা নামই তো উনি পাল্টাতে চাইছেন। এই খপ্পরে পড়ে উনি নিজেই বলছেন আমার এই মমতা নামটা ভালো লাগে না। সুতরাং মমতার কোনো নিদর্শন তো উনি দেখাতে পারেননি, সেই জন্য উনি নিজেই বলছেন আমি কি মমতা না অমমতার কাজ করে এলাম 12 বছর ধরে। সুতরাং উনি নিজেই নিজের নাম পাল্টে দিচ্ছে, তো রাজ্যবাসী আর কি করতে পারে? উনি তো নিজেকেই সারেন্ডার করছে যে আমি এই না মহিলা সুরক্ষিত করতে পেরেছি, না মানুষকে কর্মসংস্থান দিতে পেরেছি, না মাটিকে বাঁচাতে পেরেছি। তো ওনার কিছুই কৃতিত্ব নেই, সেই জন্যই ওনাকে গুন্ডা আখ্যা দেওয়াটাই আমার মনে হয়, মানে যারা বলছেন উনি কোথা থেকে শুনেছে জানি না, তো আমার মনে হয় এটাই ভালো উপাধি। যেটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমার যে রয়েছেন তাকে যে নতুন করে বহাল করা হলো, তার এগেনস্টে এখনো পর্যন্ত সারদা কেসের মামলা চলছে। সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 12 সালে আমরাই গ্রেফতার করেছিলাম সারদার মালিককে, এজেন্সিরা ওদের সম্পত্তি নিলেন, সেগুলো ফেরত দিলেন। চিট ফান্ড সিপিএম এনেছিল, কেউ ওদের গ্রেফতার করলো না, এবং ওরা কেউ গ্রেফতার হয়নি। সব ব্যাপারেই তৃণমূল আসলে তৃণমূলের নামে কাঁপে, আর তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করলে এলাকা খালি হবে, তাতে বিজেপি ডুগডুগি বাজাবে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না। বিজেপি অনেক লোক এপাশে ওপাশে টাকা দিয়ে ঢুকিয়েছে, সব সাধু সাধু নয়, সব চোর চোর নয়। কি মানে ওনার মুখে এবং ওনাদের সরকারের যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের মুখে তো এই অভদ্র কথাবার্তা, এই সমস্ত সব কিছুই তো আমরা দেখতে পাচ্ছি। উনি বলছে বিজেপির ডুগডুগি বাজাবে, কার ডুগডুগি বাজে সেটা তো সময়ের অপেক্ষা। লাস্ট অব্দি আপনার তো ডুগডুগি বেজে গেছে, আপনি আবার নতুন করে কি বলছেন যে বিজেপির ডুগডুগি? আপনার ডুগডুগি দেখুন, একটা সিবিআই রেড হচ্ছে আর পাহাড় প্রমাণ দুর্নীতি প্রমাণ হয়ে আছে আর জেলে আছে। তো তৃণমূলের ডুগডুগি অলরেডি বেজে গেছে, আপনি আবার আমাদের ডুগডুগি বাজাবেন কোথাও? কোন আপনি থাকবেন তবে তো ডুগডুগিটা বাজাবেন? আপনি কি থাকবেন আগামীকালে? আপনার ঘন্টা বেজে গেছে, আপনার যাওয়ার ঘন্টা হারার ঘন্টা বেজে গেছে। প্রত্যেকটা মানুষ আজকে মুখ খুলছে দুর্নীতির এগেনস্টে। মানুষও তো বোকা নয়, সব কিছু দেখছে শুনছে। ভোটের পেপারে গিয়ে ওরা উত্তরটা দেবে 2024-এ এবং 2026-এ। আমরা 2026-এ সরকার তৈরি করছি, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হচ্ছে। সুতরাং আমাদের প্রত্যেক মানুষ আমাদের সঙ্গে আছে। আমি যখন এই রামচন্দ্রের প্রসাদ দিচ্ছি, যদি কোনো বাড়িতে আমরা দিতে পারছি না তালা, তো ওরা নেক্সট দিন আমাদেরকে কল করছে, ফোন করছে, আরে আমি প্রসাদটা পেলাম না। সুতরাং মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়ে গেছে, আর কিছু করার নেই। মানুষই তো শেষ কথা, আমাদের তো মানুষকেই দরকার, আর তো কোনো দরকার নেই। সুতরাং মানুষ যাদের সাথে আছে তাদের জয় নিশ্চিত। আপনি আর ডুগডুগি আর বাজাতে আপনি পারবেন না।